গত বছর আগস্টে সরকার পতনের পর বাংলাদেশের পরিস্থিতি এখনও সংবেদনশীল। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশে এখনও উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই জানা গেল 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের করা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় 2025 সালে বাংলাদেশের অবস্থানের এই অবনতি পরিলক্ষিত হয়েছে। 2024 সালে এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ 97তম অবস্থানে থাকলেও এবছর 100তম স্থানে নেমে এসেছে। গেল মঙ্গলবার বিশ্বের 199টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে উক্ত ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে 100তম অবস্থানে রয়েছে লিবিয়া এবং ফিলিস্তিন। যদিও বৈশ্বিক পাসপোর্ট সূচকে গত বছরের ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশের পাসপোর্ট এই তালিকার 97তম স্থানে ছিল, একই বছরের 10 জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 101তম। গত বছরের শেষ সংস্করণের তুলনায় চলতি বছরে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানের 3 ধাপ অবনতি ঘটেছে। উল্লেখ্য যে কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি ITA এর তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। গত 19 বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি 3 মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়। বিশ্বের 199টি দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এবছর হ্যানলি মোট 106টি অবস্থান নির্ধারণ করেছে। 2025 সালের সূচকে বাংলাদেশের পাসপোর্ট মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ফিলিস্তিনের সঙ্গে যৌথভাবে 100তম অবস্থানে রয়েছে। চলতি বছরের সংস্করণ অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের 227টি গন্তব্যের মধ্যে বর্তমানে 40টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা সম্ভব। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশ ভ্রমণ করা সম্ভব নয়। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। উক্ত সূচকে 53তম স্থান দখল করা মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 94টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই আছে ভারত 85তম, ভুটান 90তম এবং শ্রীলঙ্কা 96তম স্থানে। হ্যানলির এই সূচকে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষ অবস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের 195টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। হ্যানলি পাসপোর্ট সূচকে দ্বিতীয় স্থানে জাপান। দেশটির নাগরিকরা 193টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এছাড়া তৃতীয় স্থানে যৌথভাবে থাকা ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেনের নাগরিকরা 192টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। মরুভূমির দেশ সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের জেরে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে দেশটিকে। বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের নিকট মহামূল্যবান পবিত্র 2 শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি NCM। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে। NCM এর কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 2 প্রদেশ আসির ও জাজানে। পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। NCM এর সর্বশেষ পূর্বাভাসে উল্লেখ করা হচ্ছে অনেক এলাকায় বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতিতে জনগণকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন সব এলাকা এড়িয়ে চলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। সেসব ছবি ভিডিওতে দেখা গেছে বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে এমনও দেখা গেছে। এনসিএম এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনো থামেনি, ফলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। উদ্ধার কাজে সেনাবাহিনী ও সিভিল ডিফেন্স সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে, বন্যার কারণে ডায়রিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েল। গোলান মালভূমির কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাফার জোনও দখল করে নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া দখলদার সামরিক বাহিনী মনোনিবেশ করছে একের পর এক ভূখণ্ড দখলের দিকে। ইতোমধ্যেই সিরিয়া জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এই আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি সূচক বার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি বলেছেন, সিরিয়ায় জায়নবাদী ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড আরব এই দেশটির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই অঞ্চলে তীব্র মানবিক সংকট সৃষ্টি করেছে। 8 জানুয়ারি বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন ভ্যাসিলি নেবেনজিয়া। বৈঠকে নেবেনজিয়া বলেন, বাশার আসাদের পতনের পর জায়নবাদী ইসরায়েল সিরিয়ায় মোট 500 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে। ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে পাশ হওয়া বিভিন্ন প্রস্তাব সহ আন্তর্জাতিক সিদ্ধান্তের মারাত্মক লঙ্ঘন। সেখানকার সাম্প্রতিক ঘটনাবলী সততার সাথে মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের চলমান সামরিক অভিযান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি। ইসরায়েল তার সামরিক পদক্ষেপের ফলাফলকে সফলতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে গত 8 ডিসেম্বর। দেশটিতে বিদ্রোহীরা এখন নতুন সরকার গঠন করেছে। এই অবস্থায় দেশটির কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি দিয়েছে তুরস্ক। তুরস্ক সরাসরি সামরিক অভিযানের হুমকি দিয়ে বলেছে, বাশার আল আসাদের জামানা শেষ। এবার আঙ্কারার সমস্ত শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না হলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কুর্দি জনযোদ্ধা বা YPG শর্ত না মানলে আমরা যা করার তাই করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দি অঞ্চলে। উল্লেখ্য যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর অংশ YPG। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের নিজ দেশে 40 বছর ধরে তৎপর সন্ত্রাসী বলে মনে করে। বিশ্ব মৌড়ল যুক্তরাষ্ট্র সশস্ত্র রাজনৈতিক এই দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে। PKK তুর্কির রাষ্ট্রের বিরুদ্ধে কয়েক দশক ধরে বিদ্রোহে জড়িত। সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করে দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। ফাঁস হওয়া ওই পরিকল্পনায় 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সর্বোচ্চ সামরিক সহায়তা দিয়ে আসছে মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। তৃতীয় বছরে পা দিতে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভ এখনও টিকে আছে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের উপর নির্ভর করেই। তবে গত ডিসেম্বরে ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব নেয় পশ্চিমা সামরিক জোট ন্যাটো। যুক্তরাষ্ট্রের পরিবর্তে এই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত দীর্ঘদিনের পরিকল্পিত হলেও এর পেছনে মূল উদ্দেশ্য হল ন্যাটো বিরোধী মনোভাবাপন্ন ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। তবে এই পরিকল্পনাকে কেন্দ্র করেই পরিস্থিতি হঠাৎ ভিন্ন রূপ ধারণ করেছে।
পেন্টাগন জানিয়েছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক চাহিদাগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবে এবং প্রতিটি ক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট ন্যাটোভুক্ত দেশকে দায়িত্ব দেবে। বুধবার রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেন্টাগনের এক উচ্চপদস্থ প্রতিনিধি জানিয়েছেন ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের অধীনে 8টি সক্ষমতা জোট তৈরি করা হয়েছে। এই জোটগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও সামরিক চাহিদা পূরণের জন্য কাজ করবে। তিনি বলেছেন, প্রত্যেকটা জোট ইউক্রেনের সামরিক সক্ষমতার এক একটি দিকের প্রতিনিধিত্ব করবে এবং অন্তত 2টি পৃথক ন্যাটো দেশ যৌথভাবে এগুলো পরিচালনা করবে। এই জোটগুলোর নেতারা 2027 সাল পর্যন্ত ইউক্রেনের সামরিক প্রয়োজন ও লক্ষ্যের রোডম্যাপ তৈরি করবেন। এর জন্য অন্তর্ভুক্ত থাকবে বিমান বাহিনী, সাঁজোয়া যান, আর্টিলারি, ডিমাইনিং ড্রোন, একীভূত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা সহায়তা। এদিকে 9 জানুয়ারি বৃহস্পতিবার জার্মানির রামস্টেন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের 25তম বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ বৈঠকে অংশ নেবেন। পশ্চিমা দেশগুলোর এই সমন্বিত পরিকল্পনা ইউক্রেনের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলমান। এবার রাশিয়ার অভ্যন্তরে সারাটাভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এঙ্গেলস শহরে বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওই অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের বড় একটি ঘাঁটি রয়েছে, যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ। ইউক্রেন এর আগেও ড্রোন দিয়ে ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।